আওয়ামী লীগ আসতেছে, রেডি হন। দেখেন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ দরকার। এই ধর্মীয় ফ্যাসিস্টদেরকে রুখে দেওয়া হচ্ছে। এখন সামলান, আওয়ামী লীগকে সামলান, তারপরে বিএনপি করে কেন আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে? নির্বাচন হয়ে একদিন হয় নাই, এই একদিনের মধ্যেই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতেছে? আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা কি তুলে নেওয়া হচ্ছে? আওয়ামী লীগকে নিয়ে কি আবারও রাজনীতি করার চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক দল, নাকি বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে। তাদের কি হবে? বিএনপি সরকারের কবর ইউনূস আজকে কিন্তু করে দিয়েছে। তো সেই কবর থেকে বাঁচতে হলে বিএনপিকে কিন্তু একটা সমঝোতার মধ্যে অবশ্যই যেতে হবে। যে আওয়ামী লীগ কবে নাগাদ ইঙ্গিত পাবে যে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে নির্বাচন নিয়ে, তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন। আপনারা চুপ থাকেন। যুব চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। সে দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। এই ঘটনা ঘটেছে চাকাইল ইউনিয়নে। সেখানে আবু দাউদ প্রধান তিনি এই আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল, মানে ইউনিয়ন কার্যালয়, সেটা খুলে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের যেগুলো লোকজন আছে বা নেতাকর্মীরা আছে, এখন থেকে তারা সেখানে তাদের কার্যালয়ের কাজ করতে পারবে বা কার্যালয় বা অফিসে এসে বসে আড্ডা দিতে পারবে, রাজনৈতিক খোঁজ গল্প করতে পারবে, রাজনীতি করতে পারবে। আসলে এইটা কি এই বিএনপির হাইকমান্ড থেকে করা হয়েছে? এটা কি তারেক রহমানের নির্দেশ? এটা কি বিএনপির নির্দেশ? আসলে এইটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলছেন যে বিএনপি ক্ষমতায় আসছে, তার মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার অনেকেই দীর্ঘদিন থেকে প্রশ্ন করছে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে এপিট ওপিট, মানে মুদ্রার এপিট ওপিট। এই বিএনপি ক্ষমতায় আসা মানে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসা, বিএনপি ক্ষমতায় আসা মানে আবারও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা। এই ধরনের নানা অভিযোগ এখন পর্যন্ত কিন্তু চলছে, এটা শেষই হয় নাই। এর মধ্যে আওয়ামী লীগের একটা ইউনিয়ন কার্যালয় খুলে দেওয়া হলো। এই প্রশ্নগুলো আরো তীব্রতর হওয়া শুরু করেছে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে রয়েছে, আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, যারা অন্যায় অপরাধ দুর্নীতির সাথে যুক্ত নয়, এরা কি করবে? এরা কোনো দলের সাথে যুক্ত হলো না, ধরেন বিএনপি কে পছন্দ করে না, তারা এনসিপি কে পছন্দ করে না, তারা জামাতকেও পছন্দ করে না, তারা কি করবে? তাদের কি রাজনীতি করার অধিকার নেই? তারা কি রাজনীতি করতে পারবে না? এটা আসলে মানে কোন দৃষ্টিতে দেখা হয়েছে বা কেন দেখা হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। বা আওয়ামী লীগের এবারে নির্বাচনে না আসাটা কতটা গ্রহণযোগ্য হয়েছে, নির্বাচন সবাই কি মনে করছে সেটা তাদের মানে অনেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যারা নিরপরাধ ছিল বাংলাদেশে, অর্থাৎ আওয়ামী লীগের সময় যারা কোনো অন্যায় অপরাধের সাথে যুক্ত নয়, তাদেরকে অন্তত মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত ছিল, তাদের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত ছিল বলে অনেকেই কিন্তু মনে করছেন। এখন এই যে বিএনপি ক্ষমতায় আসলো, মানে এখন সরকার গঠন করেনি, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় বসবে। বিএনপি ক্ষমতায় বসলে কি আওয়ামী লীগের এরকম কার্যালয় খুলে দেওয়া হবে? আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধের একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেটা কি তুলে নেওয়া হবে? এই প্রশ্ন অনেকেই করছেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মনে করছেন তারেক রহমান অবশ্যই এই আওয়ামী লীগকে রাজনীতি করার একটা সুযোগ দিবে। যারা মানে নিরপরাধ, যারা আওয়ামী লীগের দুর্নীতির সাথে যুক্ত নয়, যারা আওয়ামী লীগের যারা ওই লুটপাট ধান্দাবাজি চাঁদাবাজি করেছে সেগুলোর সাথে যুক্ত নয়, তাদেরকে তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করার একটা সুযোগ দিবে বলে মনে হচ্ছে, মানে অনেকেই মনে করছে। অপরদিকে মোটামুটি একটা শক্ত অবস্থান নিয়ে কিন্তু সংসদে বিরোধী দল হিসেবে থাকছে জামাত শিবির এনসিপি। এখন এরা কি সেটা মেনে নিবে? এরা মেনে না নিলে বিএনপির পক্ষে কি সম্ভব হবে এই মানে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা? এই বক্তব্যে কিন্তু আপনারা শুনতে পেলেন যে সেখানে বলা হয়েছে যারা দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা স্বাধীনতা বিরোধী, তাদেরকে প্রতিহত করার জন্য বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই একত্রিত হবে। তার বক্তব্য কোনো হাইকমান্ডের বক্তব্য নয়, তার বক্তব্য যে উপরের নির্দেশ তার বক্তব্য নয়, অথবা তারেক রহমান যে নিজে এটা করতে বলেছে সেটার প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা তারেক রহমান ভবিষ্যতে এগুলো করতে বলবে কিনা সেটা কিন্তু পাওয়া যায় নাই। তো এইরকম দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে যদি এরকম হয় তাহলে আওয়ামী লীগ আবার পুনরায় বাংলাদেশে রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা রাজনীতি করতে পারবে, হয় আওয়ামী লীগের এই দলকে নিয়েই, অথবা আওয়ামী লীগের শীর্ষ যারা নেতারা আছে, যারা পালিয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে, যারা পালিয়ে গেছে, যারা অপরাধের সাথে যুক্ত, তাদের বিচার করা হোক। তাদের রাজনীতি তো দূরের কথা, তাদের বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু
আওয়ামী লীগের যারা নিরপরাধ রয়েছে, যারা আওয়ামী লীগের মানে অপরাধী না, শুধু আওয়ামী লীগকেই ভালোবাসে, বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যারা নিরপরাধ, কোনো অপরাধের সাথে যুক্ত নয়, তাদেরকে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে কাজটা ভালো হয়েছে, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক, তারা তাদের মতো করে রাজনীতি করুক, এবং সেই রাজনীতিটা অবশ্যই সৎ এবং ন্যায়ের পথে যেন হয়। সবকিছু কিন্তু একেবারে ভেস্তে যাবে, ভেস্তে গিয়েছে ইতিমধ্যে, এবং দেখবেন যে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে তাদের কি হবে। এবং পুলিশের আইজি স্বয়ং তিনি মানে আর কূটনৈতিক পাসপোর্টে নিতে চান না, সবুজ পাসপোর্ট রাখতে চান, যে কোনো সময় তারও দেশ ত্যাগের প্রয়োজন হতে পারে, এই ধরনের একটা মনোভাব প্রকাশ পাচ্ছে। মানে আপনারা খুবই খুশি তার মানে যে বিএনপি এসেছে ক্ষমতায়, মানে আপনাদের ভেতরে একটা প্রত্যাশা যে বিএনপি আপনাদের ফেরার পথ করে দেবে, সেনাবাহিনী উঠে যাবে, ধীরে ধীরে বিএনপি এই পথ করে দেবে। তার মানে কি আপনাদের নেতা কর্মী সমর্থকেরা যারা ভোট দিতে গিয়েছেন, আপনি বলছিলেন বিরুদ্ধ পক্ষের পরিবর্তে অন্য পক্ষকে ভোট দিয়েছে, মানে তারা বিএনপির পক্ষে ভোট দিয়েছে, মানে বিএনপির উপরে এটা কি একটু অধিক প্রত্যাশা হচ্ছে আপনাদের? কারণ জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠতার বিষয়টাও তো মাথায় রাখা দরকার বোধহয়। না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএনপির উপরে আওয়ামী লীগের রাজনীতি নির্ভরশীল না। তবে বিএনপি যেহেতু অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা আছে, বিএনপি সেই শুভবুদ্ধিটা তাদের মধ্যে, অন্তত পক্ষে তাদের ওভারঅল কালেকটিভ লিডারদের মধ্যে, টোটাল যে লিডার আছে তাদের মধ্যে সেই উপলব্ধিটা আছে, নেই যে তা না। তারা কি জানে না কত কম ভোটে এই নির্বাচনটা হয়েছে? এবং তারা কি জানে না সেই কম ভোটের মধ্যেও তাদেরও যে ভোটিং পার্সেন্টেজ, সেখানের মধ্যে অনেক পক্ষের আপনার ভোট ছিল এবং প্রত্যাশা ছিল দেশ স্বাভাবিক হবে। সেই প্রত্যাশার প্রতি তাদের তো একটা সম্মান শ্রদ্ধা দেখাতেই হবে, নয়তো রাজনীতি তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারা বুঝেছে যে উগ্রবাদী শক্তির উপরে নির্ভর করে বিএনপি সাংগঠনিকভাবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তারা নিজেরাই বুঝেছে। যে একটা সময় ছিল রাজনৈতিক সাংগঠনিক কাজে তারা একেবারে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে যে পরিমাণ নির্ভরশীলতা তারা দেখেছে, তার কারণে সাংগঠনিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অনুরূপভাবেই বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশের অর্থনীতি, সবার আগে তো হচ্ছে অর্থনীতি একটা বড় অংশে আওয়ামী লীগ এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রগতিশীল শক্তির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু সংযুক্ত। তাদের সবকিছু এখন বন্ধ, কলকারখানা, তারপর ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, এবং একেবারে মুখ টুকরে পড়েছে অর্থনীতি। গভর্নমেন্টের রেভিনিউ চলছে না, আসছে না। বিএনপি যদি অর্থনীতি ঠিক করতে হয়, সেই জায়গাটাতে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। দ্বিতীয়টা জিনিস হচ্ছে পুরো বিচার ব্যবস্থাটা যেভাবে করে ভেঙে পড়েছে, যেখানে আজকে 18 মাস ধরে ট্রায়ালবিহীন আমাদের এতগুলো নেতাকর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে। বিএনপি তো দেখেছে আমাদের সময় তারা গ্রেফতার হয়েছে, কারাগারে গিয়েছে, জামিন পেয়েছে, মামলা চলেছে, কিন্তু সারাদিন সারা রাত যে পালিয়ে বেড়ানো, সেটা তো বিএনপিকে করতে হয়নি। তো এই যে বিষয়গুলো, এবং এটা যদি চলমান থাকে, আওয়ামী লীগকে কিন্তু আপনি এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্তের কারণে কিন্তু আওয়ামী লীগ এই ভোটটা বয়কট না প্রতিহত করার কাজটা করেনি। দেখুন 14 সালে কিন্তু বিএনপি ভয়াবহ প্রতিহত করতে গিয়ে মানুষের আস্থা একেবারে হারিয়েছিল, এবং সারা দেশে যে আগুন সন্ত্রাস করেছে, এর ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে মানুষের একটা মানে বিরূপ মনোভাবের শিকার হয়েছে। আওয়ামী লীগ সেই কাজটা করেনি। আওয়ামী লীগ নীরবে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে কিন্তু এই ভোটকে বর্জন করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা কোথাও একটি জায়গাতেও আমাদের কোনো নেতাকর্মী কোথাও কোনো ধরনের অপঘাতমূলক কাজ, কোথাও আক্রমণ, কোথাও করেনি। এগুলো করা খুবই সহজ। কোথাও গিয়ে কোনো ধরনের অস্ত্র ছাড়া, কোনো ধরনের বিস্ফোরক ছাড়া নয়েজ ক্রিয়েট করা, কেওস ক্রিয়েট করা খুবই সহজ একটা বিষয়। আওয়ামী লীগ সেই কাজটা করেনি। কেন করেনি? আওয়ামী লীগ বিশ্বাস করে যে রাজনৈতিক কোনো সরকার যে কোনো মূল্যে একটি অরাজনৈতিক বিদেশের দাসত্বকারী এনজিও সরকারের চাইতে অনেকাংশে ভালো। সেটা কিন্তু আওয়ামী লীগের একটা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্ব জায়গায় একটা আশ্বাস, একটা আস্থা একটা আছে যে এনি পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ লিটল বেটার দেন টোটালি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন সেই আস্থার জায়গাটা তো মানে সেই ভাবনার জায়গাটা তো আওয়ামী লীগের মধ্যে আছে, এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো সরকার, সেটা যে কোনো রাজনৈতিক দল কর্তৃক যদি সৃষ্টি হয়, তাদের কিন্তু জবাবদিহিতার জায়গা কিন্তু দল থাকে, তাদের জবাবদিহিতার জায়গায় জনগণ থাকে। কিন্তু এই যে ব্যক্তিগুলো আদিল, রিজওয়ানা আর এই যে আসিফ নজরুল, তাদের তো কোনো দল নেই, তাদের কোনো সংগঠন নেই, তারা তাদের নিজের পরিবারের কাছে জবাবদিহি না। সুতরাং তারা যা ইচ্ছা তাই করেছে, এবং রাষ্ট্র ব্যবস্থাকে সবচেয়ে খারাপভাবে তারা ব্যবহার করে। আজকে দেখবেন কিভাবে ব্যবহার করেছে, যে তাদের মানে এক্সিটের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পূর্ণ গোপন একটা চুক্তি করে ফেললো, এবং সেখানে বোয়িং কেনা থেকে শুরু করে বাংলাদেশের কৃষিখাত ধ্বংস করে সেখানকার সাবসিডাইজ কৃষি পণ্য বাংলাদেশে ট্যারিফ ফ্রি আনার জন্য সেখানে অঙ্গীকার করে হেন কিছু দেশের অর্থনীতি আগামী 5 বছর ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, ইউনূস কিন্তু সেই কবর, পরবর্তী সরকারের বিএনপি সরকারের কবর ইউনূস আজকে কিন্তু করে দিয়েছে। কিন্তু সেই কবর থেকে বাঁচতে হলে বিএনপিকে কিন্তু একটা সমঝোতার মধ্যে অবশ্যই যেতে হবে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কাজ করার সেক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আপনি দেখবেন যে যারা মব ভায়োলেন্স করেছে, পুলিশদের হত্যা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সেই সমস্ত ব্যক্তিদের যদি বিচার না হয়, মানুষের কিন্তু বিচার প্রশাসন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলার উপরে আস্থা যেটা একেবারে চলে গিয়েছে, সেটা ফেরত আসেনি। সেটা না আসলে কিন্তু প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তার জায়গায় যদি তারা ঘাটতি দেখায়, অর্থনীতি আর চলবে না। নিরাপত্তা না থাকলে আর দেশে কোনো অর্থনীতি থাকে না। তো সেই জায়গাটাতে তারা হাত দিতে গেলে কিন্তু জামায়াত ইসলামীর যে সমস্ত জঙ্গিরা এখন পর্যন্ত, এনসিপি যে সমস্ত জঙ্গিরা এবং অন্যান্য দলগুলোর যে সমস্ত জঙ্গি আউটফিট আছে, লস্করে তাইবার সাথে যাদের সাথে সম্পর্ক করেছে, যারা জয়শে মোহাম্মদের সাথে সম্পর্ক করেছে, তাদেরকে কিন্তু টার্গেট করে করে অস্ত্র উদ্ধার করতে হবে, তাদের বিচার করতে হবে, তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি এবং আস্থার জায়গাটা ফেরত আসবে। তারপরে কিন্তু তারা সরকার পরিচালনা করতে পারবে।
আপনাদের কাছে প্রশ্ন, মানে আমরা খবর পাচ্ছিলাম যে দিল্লিতে আপনারা ঘন ঘন বৈঠক করছেন নেতৃবৃন্দ মিলে। আমি জানতে চাই যে আপনারা এখন কিসের জন্য অপেক্ষা করবেন? তারেক রহমান বা বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা নির্বাহী আদেশ সরিয়ে নেবে বা আপনাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে একরকম ইঙ্গিত দেবে, তার অপেক্ষা করবেন? নাকি আপনারা বিএনপি সরকারের কাছে দাবি জানাবেন, আন্দোলন পরিচালনা করবেন যে আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা নির্বাহী আদেশ উঠিয়ে নেওয়া হোক? মানে আপনাদের আগামীর প্রত্যাশা বা স্ট্র্যাটেজিটা কি? আমাদের একটা রাজনৈতিক কৌশল আছে, সেই কৌশল আমি এখানে বিস্তারিতভাবে অবশ্য আলোচনা করতে পারছি না। তবে আমি যদি একবারে নির্মোহভাবে বলি, অবজেক্টিভলি যদি বলি, দেখুন এই যে কাগুজে নিষেধাজ্ঞা, সেটার কিন্তু কোনো মূল্য নেই। বিষয়টা কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার কারণে যে আওয়ামী লীগ এই ধরনের নির্যাতনের মধ্যে আছে তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে রাষ্ট্র প্রশাসনকে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করে। আমাদের যেই 15 বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা কখনো কোথাও সেনাবাহিনীকে ব্যবহার করে বিএনপির কোনো মিছিল, মিটিং বা কোনো ধরনের সমাবেশে আমাদের কোনো ধরনের ব্যবস্থা নেইনি। এখন যেহেতু এই পর্বটা একদিক থেকে সমাপ্ত হতে যাচ্ছে, আরেকটা পর্ব হচ্ছে বিচারাঙ্গন। আমাদের যে বিচার ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগের সময়ও দীর্ঘ 15 বছরে যে আদালত অঙ্গনে বিএনপির যে রাজনীতিটা, সেটাতে কিন্তু আমরা কখনো হস্তক্ষেপ করিনি। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একবারে জেলা বারগুলোতে সেই আদালত অঙ্গনের মধ্যে বিএনপির আইনজীবীরা তারা কিন্তু যেভাবে করে ভোট হয়েছে, ভোটের মধ্যে তারা অনেক জায়গায় বিজয়ী হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু বিএনপি নেতাকর্মীদের দ্বারাই পরিচালিত হয়েছে এবং সেখানে তারা যেখানে আইনিভাবে যতটুকু রিলিফ পাওয়ার সবসময় তারা পেয়েছে এবং সেই কারণেই কিন্তু বিএনপি রাজনীতিটা সেভাবে করে মানে ক্ষতিগ্রস্ত হয়নি এবং তাদেরকে যেভাবে করে আত্মগোপনে যাওয়া বা তাদেরকে যেই সংখ্যাটা আমাদের নেতাকর্মীরা আজকে অত্যাচারিত, নির্যাতিত এবং মৃত্যুবরণ করেছে, সেই ধরনের কোনো ক্ষতি তাদের হয়নি। তো আমাদের সামনের পথগুলোতে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সেনাবাহিনীকে অপব্যবহার করার পথটা নতুন সরকার যারাই আসবে তাদের জন্য অনেকটাই সীমিত এবং বলতে গেলে থাকার কথা নয়। রিডিপ্লয়মেন্ট ইজ ফার মোর ডিফিকাল্ট দেন যে যাদেরকে বর্তমানে ডিপ্লয় করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে বিচারাঙ্গনের পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন যারা কারাগারে আছে তারা তাদের অধিকার অনুযায়ী তারা কিন্তু সবাই জামিনযোগ্য, দীর্ঘদিন ধরে তারা কারাগারে আছে। মার্ডার কেসের আসামি এতদিন ধরে কারাগারে থাকে না, কিন্তু আমাদের বিরুদ্ধে সেটা করছে। আরেকটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি ট্রাইব্যুনাল। সেই আইসিটি ট্রাইব্যুনালটা জামাত সম্পূর্ণভাবে তাদের লোকদের দিয়ে পরিচালিত করে আমাদের বিরুদ্ধে দ্রুত অল্প সময়ের মধ্যে কিছু ফ্লিমজি মানে প্রমাণাদি তৈরি করে অবৈধভাবে সেখানে কনভিকশন দিয়েছে এবং সেগুলো কিন্তু সামনের দিকে নিয়ে যেতে চায়। এই বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয়ে আসার সম্ভাবনা আমাদের দৃষ্টিতে অবশ্যই থাকবে, কারণ ন্যূনতম রাষ্ট্র পরিচালনার নর্ম যদি তাদের থাকে, এই প্রতিষ্ঠানগুলো থাকে, তাহলে সেগুলো মানে বিস্তৃত হবে না। চতুর্থত আন্তর্জাতিকভাবে একটা বার্তা চলে গিয়েছে যে পশ্চিমা শক্তির কাছে যে তাদের পোস্টার বয় ইউনুস একটা জঙ্গি গোষ্ঠীর উপরে ভর করেছিল এবং তারা হয়তোবা জেনে সেখানে সমর্থন দিয়েছে, না জেনে সমর্থন দিয়েছে, তাদের কিছু উদ্দেশ্য ছিল, ইকোনমিক ইন্টারেস্ট। সেই সমস্ত ইকোনমিক ইন্টারেস্টটা তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ফেলেছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেখানে দেখবেন তাদের যা যা চাহিদা ছিল সবকিছু তারা নিয়ে ফেলেছে। অর্থাৎ তাদের যে পাওনা সেটা সরকারকে বসানোর ফলে তাদের যা যা রিওয়ার্ডের দরকার ছিল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই যে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মিলিয়নস অফ ডলার ইউএসএইড এর মাধ্যমে নানান ভুয়া এনজিওকে দিয়ে সরকার পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমি বলছি না। তো সেই অর্থ যেগুলো বিনিয়োগ হয়েছে এটা কিন্তু তারা একটা চুক্তির মাধ্যমে সেটা সবকিছু নিয়ে ফেলেছে। বোয়িং কিনতে হবে, তারপরে তাদের যেই সাবসিডাইজড কৃষি পণ্য বাংলাদেশে ঢুকতে দিতে হবে, ট্যাক্স, নানান ধরনের মানে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।